নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক হলো ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। এটি ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ের ১২ থেকে ৩৫ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত সন্নিবিষ্ট করা হয়েছে, ঠিক আছে? তো আজকে আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটসগুলি কি কি সে সম্পর্কে আলোচনা করব। তো হোয়াট আর ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটস কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে একটি দেশে বসবাস করা নাগরিকদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, সেই সকল সুযোগ সুবিধাকেই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার বলা হয়ে থাকে। তো ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ৬টি। প্রথম হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার। এটি রয়েছে সংবিধানের আর্টিকেল ১৪ থেকে ১৮ নম্বর পর্যন্ত। ২ নম্বর হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এটি রয়েছে আর্টিকেল ১৯ থেকে ২২ নম্বর পর্যন্ত। ৩য় নম্বর হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এটি রয়েছে আর্টিকেল 23 থেকে 24 পর্যন্ত। ৪ নম্বর হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটি রয়েছে আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত। তারপর হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, শিক্ষা এবং সাংস্কৃতিক অধিকার। এটি রয়েছে আর্টিকেল 29 থেকে 30 পর্যন্ত। ৬ নম্বর হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এটি রয়েছে আর্টিকেল 32 থেকে 35 পর্যন্ত। তো একটি একটি করে আলোচনা করা যাক। প্রথমটি হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এটি রয়েছে আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে? তো রাইট টু ইকুয়ালিটি গ্যারান্টিজ ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান irrespective of religion, gender, caste, race or place of birth। আইন মতে ভাষা, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী দরিদ্র তথা জন্মস্থান নির্বিশেষে সকলেই সমানভাবে ব্যবহার করতে পারবে। কি ব্যবহার করতে পারবে? এই রাইটগুলা, ঠিক আছে? রাইট টু ইকুয়ালিটি। It ensures equal employment opportunities in the government and ensures against discrimination by the state in matters of employment on the basis of caste, religion, etc. This right also includes the abolition of titles as well as untouchability। তো এছাড়াও সরকারি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলেই সমান সুযোগ সুবিধা পাবে এবং সামাজিক বৈষম্য ও কুসংস্কার দূর করতে সমতা স্থাপনের জন্য আমাদের সংবিধান সমাজে অস্পৃশ্যতা নিষিদ্ধ করেছে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এটি রয়েছে আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত। তো ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানে আপনার মতামত প্রয়োগ করতে পারবেন যে কোনো জায়গায়, ঠিক আছে? এরপরে কি মনের ভাব প্রকাশ করতে পারবেন, এটা রাইট রয়েছে। তারপরে হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি উইদাউট আর্মস। আমরা নাগরিকরা আমাদের সমস্যাসমূহ সমাধানের জন্য সরকারের কাছে দাবি উত্থাপন করতে পারি, ঠিক আছে? এগুলো কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে। কোনো ধরনের অস্ত্রশস্ত্র না নিয়ে সমবেত হওয়ার অধিকার রয়েছে। তারপরে হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। নাগরিকরা বিভিন্ন সংস্থার অনুষ্ঠান গঠন করতে পারবে, যেমন কি সমাজমূলক সংস্থা, যা উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন, ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন। নাগরিকরা যে কোনো বৃত্তি, জীবিকা, ব্যবসা বাণিজ্য করার অধিকার রয়েছে। তারপরে রয়েছে ফ্রিডম টু রিসাইড ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি। আপনি ভারতবর্ষের মানে এই দেশের যে কোনো জায়গায় বসবাস করতে পারবেন। ৩ নম্বর হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এটি রয়েছে আর্টিকেল 23 এবং 24 এর মধ্যে, ঠিক আছে? তো দিস রাইটস ইমপ্লাইজ দ্য prohibition of traffic in human beings, beggar and other forms or forced labor. It also implies the prohibition of children in factories, etc. The Constitution prohibits the employment of children under 14 years in hazardous condition। তো বিনা মজুরিতে শ্রম আদায় করা, জোর করে পরিশ্রম করতে বাধ্য করা এবং আইন বিরুদ্ধ কাজ যেগুলি সংবিধানের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, এই দুইটি আর্টিকেলের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে? তারপরে 14 বছর পর্যন্ত শিশুরা যাতে কোনো হোটেল, রেস্টুরেন্ট বা কোনো দাবা ইত্যাদি বিপজ্জনক কাজে যাতে নিযুক্ত না করা হয়।
4 নম্বর হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় বিষয়ে অধিকার, ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো দিস ইন্ডিকেটস দ্য সেকুলার নেচার অফ ইন্ডিয়ান পলিটি। আমরা জানি ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, ঠিক আছে, এখানে সকল ধর্মই নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। দেয়ার ইজ ইকুয়াল রেসপেক্টস গিভেন টু অল রিলিজিয়ন্স, দেয়ার ইজ ফ্রিডম অফ কনসাসনেস, প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রপোগেশন অফ রিলিজিয়ন। তো আমরা জানি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ঠিক আছে, এখানে সকল ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ ধর্ম নিজ ইচ্ছানুসারে ধর্মগ্রহণ করতে পারবে, চর্চাও করতে পারবে, প্রচারও করতে পারবে ইত্যাদির অধিকার রয়েছে। Every person has the right to freely practice his or her faith, established, maintain religious and charitable institution. কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্মরূপে স্বীকৃতি প্রদান করা হয়নি, এটা তো আমরা জানি, ঠিক আছে। ভারত সেকুলার কান্ট্রি, সবাই ইচ্ছানুসারে নিজের ধর্ম পালন ও ধর্মীয় প্রতিষ্ঠা করার অধিকার রয়েছে। তারপরে হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, শিক্ষা ও সংস্কৃতির অধিকার। তো এটি রয়েছে আর্টিকেল 29 এবং 30-তে। তো দিস রাইটস প্রোটেক্ট দ্য রাইটস অফ রিলিজিয়াস, কালচার অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস বাই ফেসিলিটিং them to preserve their heritage and culture. Educational rights are for the ensuring education for everyone without any discrimination. তো এটি হচ্ছে ভারতবর্ষের ধর্মীয় ও বার্ষিক সংখ্যালঘু শ্রেণীর লোকজন প্রয়োজন অনুসারে শিক্ষা প্রতিষ্ঠা করতে পারবে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করতে পারবে। তো সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করতে পারবে। এটি কোথায় হবে? যখন সরকার কোনো জিনিস যদি পরিচালিত করে, তবেই মানে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে 6 নম্বর রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এই রাইটটি কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের আত্মাও বলা হয়, ব্যাকবোন ধরে নেন, ঠিক আছে। কোনো ধরনের অধিকার থেকে মানে the Constitution grants remedies of citizens' fundamental rights are violated. The government cannot infringe upon to curb anyone's rights. When these rights are violated, the aggrieved party can approach the court. Citizen can even go directly to the Supreme Court, ঠিক আছে। তো কোনো ধরনের অধিকার থেকে বঞ্চিত হলে আপনি উচ্চতম ন্যায়ালয়ে যেতে পারবেন, ঠিক আছে। এবং সরকার কি করতে পারবে, বা অন্য কেউ তোমার এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তো এখন ফিউচার্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি কি কি জেনে নেই। ইটস এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা ভারতীয় সংবিধানের একটি অংশ। এভরি সিটিজেন্স ক্যান এনজয় দিস রাইটস উইদাউট ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রেস, রিলিজিয়ন, জেন্ডার এটসেট্রা। ভারতের সকল নাগরিক কোনো বৈষম্য, জাতি বৈষম্য, ধর্মীয়, জেন্ডার মানে নারী বা পুরুষ, এসব না করে সকলেই সমানভাবে কি করতে পারে, এইগুলোর উপভোগ করতে পারবে, যে রাইটগুলো দেওয়া আছে সেগুলো উপভোগ করতে পারবে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং এ ন্যাশনাল ইমার্জেন্সি। দেখো ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারগুলো কি হয়, ন্যাশনাল ইমার্জেন্সির সময় সাসপেন্ড হয়ে যায়। বাট দ্য রাইটস গ্রান্টেড আন্ডার আর্টিকেল 20 and 21 ক্যান নট বি সাসপেন্ডেড। তো আর্টিকেল 20 এবং 21-এর মধ্যে যেগুলি রয়েছে সেগুলো কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সির সময় সাসপেন্ড হয় না। তো 20 এবং 21 আর্টিকেল নিয়ে পরে আমি অন্য একটা ভিডিও বানিয়ে দেব। তারপর হচ্ছে দে আর জাস্টিসেবল, ইমপ্লাইং দে আর এনফোর্সেবল বাই কোর্টস। পিপল ক্যান অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট ডিরেক্টলি ইন দ্য কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। যদি এই ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারগুলি কোনোভাবেই ভায়োলেশন বা কেউ যদি এই অধিকারগুলো থেকে বঞ্চিত হয়ে যায়, তবে সে কী করতে পারবে, সুপ্রিম কোর্ট, উচ্চতম ন্যায়ালয়ে যেতে পারবে। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসের প্রয়োজনীয়তাগুলো হলো, দেখো মৌলিক অধিকার ছাড়া নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশে অনেক বাধার সৃষ্টি হয়, ঠিক আছে। মৌলিক অধিকারের মধ্যে দিয়ে একটি রাষ্ট্রের সাম্যক পরিচয় পাওয়া যায়, মানে
যে কোনো দেশের যদি মৌলিক অধিকার না থাকে তবে লোক বসবাস করতে পারবে না, মানে অনেক কষ্ট হবে, ঠিক আছে, যদি তার অধিকার থাকে না। সবই যদি কর্তব্য হয়ে যায়, অধিকার তো থাকতে হবে। তো আপনারা যদি ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্যের উপর আমি আরেকটা ভিডিও বানিয়েছি, তো আমি আই বটমে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানান, ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।